ঘাস খেয়েছে মানুষে, শুনেছেন কোনোদিন জীবনে মানুষে ঘাস খায়? ঘাস খেয়েছে। একটা গাছের নিচে গিয়ে বসলাম, গুলি চালালো, গাছ ফুড়ে বেরিয়ে গেল, গাছের নিচে ছেলেটারে আসল দিয়ে ডাকি নিয়ে বসেছিল। অন্তত 20 থেকে 30টা শিশু মরে এক জায়গায় লাট দিয়ে রেখে দিয়েছে, তাদের সব কাছে। আমার দুটো বাচ্চা মারা গেছে। 7-8টা শিশু দেখেছিলাম দাদা, হাত পোড়া হয়ে সব ঘরের ভিতরে মরে পড়ে আছে। আর কিছু মেয়ে ছেলে ওদের ছুটে পালিয়ে যাচ্ছে, সেই মেয়ে ছেলেদের চুলের মুড়ি ধরেছে, বানি গাছের গায়ে নিয়ে দিয়ে প্রাতানের কোপ দিয়েছে। আমি যেটা দেখেছি অনুমানে 30, 35, 40 জন মরেছে। দেখলাম নিয়ে উঠাইয়েছে, আর সে দেখতে দেখতে চলে গেল। তা খোঁজ খবর আর কোনোদিন পেলাম না। ওরা রাত্রিবেলায় 2টোর সময় অসহায় মানুষদের উপর গুলি করেছে। যে লাশগুলো হয়েছে সেই লাশগুলো মাটিতে পুঁতে দেয়নি, পোড়ায়নি। টাইগার প্রজেক্টে নিয়ে বাঘকে ওরা খাইয়ে দিয়েছে। বাঘের ঢুকে ঢুকে উনিশশো 63-64 সাল দণ্ডকারণে আমরা ছিলাম। আর মরিচাপিতে তারপরে অনেকের সময় আমার নোয়াখালীতেও দেখা হয়েছিল। কাজেই একটা খুব ইন্টারেস্টিং যে আমি যারা নোয়াখালীতে দেখা গিয়েছিল তাদের আমি দণ্ডকারণে দেখলাম, আর দণ্ডকারণে যাদের দেখা হয়েছিল তাদের আমরা কলকাতার ক্যাম্পে দেখলাম। কাজেই মনে হয় যে এই যে জনস্রোত একবার করে ছিন্নমূল হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এদের কিছু কি করার আমার রাস্তা ছিল না? আমরা সব উঠেছি দ্বীপের উপরে। উঠেই প্রথম যে দৃশ্য, যে চারদিকে সমস্ত ভাঙা চোরা অবস্থায় পড়ে আছে, মনে হচ্ছে পুরো দ্বীপটার উপরে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। যে ঘর থেকে যে বেরিয়েছে, ঘরের আসবাবপত্র নিয়ে যেতে পারেনি বেচারিরা। যতটা আমরা ঘুরলাম সমস্ত আইল্যান্ডটাতে কোনো জায়গা মানে দাঁড় করানো কোনো ঘর দেখিনি আমরা। সব মাটিতে ধুলিসাৎ। কিভাবে করলো? টোটাল ডিস্ট্রাকশন। বসিরহাট শহরের সেই স্টেশনে কাতারে কাতারে উদ্বাস্তু, খালি গায়ে, না খেয়ে মরছে, এক ফোঁটা দুধ নেই। ভারত সেবাশ্রম সংঘ আর রামকৃষ্ণ মিশন তাদের সাহায্যের হাত অকাতারে বিলিয়ে দিচ্ছেন, তাদের খাওয়াচ্ছেন। সেই সময় সিপিএম এর থেকে সরকারি মানে মদতপুষ্ট পুলিশরা তাদের পর্যন্ত সেখান থেকে দুধ না দিয়ে তাদের শরীর তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি চোখের সামনে দেখেছি। আমরা একটা রিলিফ ওখানে পাঠাবো বলে আমরা ঠিক করলাম, আমরা পাঠালাম এই খাবারগুলো বা ওই জিনিসপত্রগুলো ওখানে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু ওরা পৌঁছে দিতে পারিনি, ওদের আটকে দেওয়া হয়েছিল। মাদার তেরেসার কাছে আমি যখন গেলাম, যে তখন এদের প্রায় 36,000, 35,000, 30,000-এর ওপরে ওখানে মর্যাবিত হয়েছে, আর বাদ বাকিরা এইখানে আছে, মানে হাসনাবাদ। কথাবার্তা শুনে শি এগ্রিড, দেখুন আই উইল ট্রাই টু হেল্প। 3-4-5 পরের ডেট দিয়েছিলেন আমাদের, যদি এর মধ্যে যেন ফোন না আসে, বুঝলেন। ফোন যদি আসে, কেন যেখানে হেল্প করবার চেষ্টা করছি সেখানেই তাদের হাত আটকে দিচ্ছে গভর্নমেন্ট, বুঝলেন, গভর্নমেন্ট কিংবা গভর্নমেন্ট পার্টি। তো ওই লাস্ট দিনের ঠিক আগের দিন বসে আমায় বললেন যে আই এম সরি মিস্টার চ্যাটার্জি, উই কান্ট গো, neither we can explain in detail why we are not going. সিএম তারকুন্ডে, যিনি সিটিজেন্স ফর ডেমোক্রেসির সেক্রেটারি ছিলেন, তিনি একটা ডেলিগেশন পাঠাবে ঠিক করেন। তাদের একটা টিম আসার কথা ছিল, তারা মরিচঝাপিতে যাবে। কিন্তু জ্যোতি বোস হঠাৎ দিল্লিতে গিয়ে তারকুন্ডের বাড়িতে হাজির হলেন, বললেন রিফিউজি আমাদেরও ইন্টারেস্ট আছে, তারা বন কাটছে, সুতরাং আপনি ওখানে যাবেন না। সমস্ত অদ্ভুত অদ্ভুত সব রিপোর্ট
তখন প্রচার হয়েছিল কি না, ওখানে বিদেশি চক্রান্তের একটা ঘাঁটি তৈরি হচ্ছে, ওখানে ট্রেনিং দিচ্ছে, ওখানে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের কেন্দ্র হয়ে তৈরি হচ্ছে, ওখানে বাইরের থেকে লোক এনে বাংলাদেশের থেকে লোক এনে ওখানে বসাবার চেষ্টা হচ্ছে, নানান রকমের আজগুবি সমস্ত রিপোর্ট দিয়ে। সেই সময় কেন্দ্রীয় একটা শাখা, গোয়েন্দা শাখা, তারা কিন্তু একটা রিপোর্ট দিয়েছিল যে এই রিপোর্টগুলির সাথে বাস্তবের কোনো মিল নেই। ভাষাটা এই ছিল যে এই রিপোর্টগুলির সাথে বাস্তবের কোনো মিল নেই। সংবিধানে আরো একটা বিষয় আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সে হচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা রাজ্য সরকারের হাতে হলেও সেখানে যদি মানবিকতার চরম উল্লঙ্ঘন হয়, এক, দুই হচ্ছে তারা যদি তপশিলি জাতি বা তপশিলি উপজাতি হন, তাদের উপর অত্যাচার হয়, তাহলে কিন্তু বিষয়টা পার্লামেন্টে তোলা যায়। যে মানুষগুলোকে মানে উদ্বাস্তু থাকতে থাকতে একদম ডিজেনারেট করে গেছে, এবং এই আমরা কলকাতার আশপাশে যে পিএল ক্যাম্পগুলো দেখতাম, পার্মানেন্ট লাইবিলিটিস ক্যাম্প, ধুবুলিয়া ইত্যাদি, যেখানে একটা কমপ্লিট ডিজেনারেশন হয়েছিল রিফিউজিদের, সেই জায়গায় এটা একটা এত পজিটিভ, যেটা আমাকে ভীষণভাবে নাড়া দেয় যে আমি আমার জীবনে এত সংগঠিতভাবে একটা গঠনমূলক কাজ, সত্যি কথা বলতে কি জিরো থেকে একটা জিনিসকে এরকম একটা সম্পূর্ণ মানে হাজারের ওপর লোকের বসতি তৈরি করা, প্ল্যান করে রাস্তা, তার দুপাশে ঘর, একটা যেন প্ল্যান টাউনশিপ গড়ে উঠছে। যে যদি কোনো ট্রেসপাসারও হয়, এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, তাকে ওঠানো যাবে না। এইটা একটা স্ট্যান্ডার্ড লিগাল কনসেপ্ট অ্যান্ড এস্টাবলিশড লিগাল কনসেপ্ট। এই নিয়ে আমরা অনেক সময় যাই, শরণাপন্ন হই জজ সাহেবদের যে এই ব্যাপার হয়েছে, এবং সেখানে আমাদের রুলও পাই, রুলটা অ্যাবসলিউটও হয়ে যায় যে ট্রেসপাসারও যদি হই তাহলেও আমাকে এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল আমাকে ওঠানো যাবে না। তো এখানে তো তার থেকে বেশি, আমরা এখানে এতদিন বসবাস করছি, ট্রেসপাসার নয়, আমাদের ডেকে আনা হয়েছে, থাকতে দেওয়া হয়েছে, আমাদের বিভিন্ন বেকারির লাইসেন্সের, নৌকোর লাইসেন্স, এগুলো দেওয়া হয়েছে, সুতরাং ট্রেসপাসের কনসেপ্ট আসছে না। যদি আমরা এখানে বসতিও করে থাকি, যদি আমি ধরে নিচ্ছি যে সেই বসতিতে আমাদের হয়তো কোনো অনুমতি নেই, যদি এরকমও হয়, এখানে তো রয়েছে, তবুও আমাকে মেরে ধরে আগুন লাগিয়ে ঘরবাড়ি ভেঙে দিয়ে ডান্ডা পিটিয়ে ওঠাতে পারবে না। যখন আমাদের এই রিট ফাইল করা হয় বা যখন এইসব নিয়ে আলোচনা শুরু হচ্ছে, তখন এই ডাইরেক্ট এভিডেন্সগুলো আমাদের উকিলদের কাছে আমরা দিতেই পারি। তা দিলে কিন্তু এই গোটা রিটের চেহারা অন্যরকম হয়ে যেত। এবং শুধু তাই নয়, যেরকম শুনতে পেলাম রেজিস্ট্রারের কাছ থেকে, যে কোর্টের যে ইনিশিয়াল ডাইরেকশন সেটা ছিল কিন্তু এভিডেন্স কালেকশনের জন্য। সাধারণত এইসব ক্ষেত্রে ডাইরেক্ট এভিডেন্স পাওয়া যায় না, হিয়ারসে বেশি। কিন্তু এখানে শুধু যারা করছেন এবং তারা হচ্ছেন তখনকার দিনে রুলিং পার্টির সঙ্গে যুক্ত। যে প্রধানের কথা আপনি বললেন যার এভিডেন্স আছে, সে এমন নয় যে অপোজিশনের লোক ছিল সে এসে এখন করছে, সে ওই দলের সঙ্গে যুক্ত। এবং সে কিন্তু এই যে উদ্বাস্তু সমিতি তখন যা করা হয়েছিল তাদের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত ছিলেন না, উনি ওই অঞ্চলের প্রধান।